ওকে, আমরা আজকে আমাদের চ্যাপ্টার 4 করব। এর আগে আমাদের 3টা চ্যাপ্টার শেষ হয়েছে। তো যারা কিনা আমাদের এখানে আজকে প্রথম জয়েন করেছেন এমন একজন দুজন হয়তো বা থাকতে পারেন, সেই ক্ষেত্রে তাদেরকে বলবো যে আপনারা সবাই নিজেদের ম্যানুয়ালটাকে নিন, সাথে হাইলাইটেডটা নিয়ে বসুন, যাতে করে যে সকল টপিক গুলো আপনাদেরকে বোঝানো হবে সেটা যেন আপনারা নোট ডাউন করে নিতে পারেন। ঠিক আছে? আর সৃষ্টিকর্তা কৃপায় তাহলে আমরা শুরু করেছি, যদিও পার্টিসিপেন্ট আরো অনেকে ছিলেন, কিন্তু ক্লাস লেট হওয়ার কারণে হয়তোবা অনেকে বের হয়ে গেছেন। তো বাকি যারা আমাদের এখানে এনরোল স্টুডেন্ট হিসেবে আছেন বা এনরোল মেম্বার হিসেবে, তারা রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন। যদি কেউ পরে জয়েন করেন আমাদের এখানে, সেটাও পেয়ে যাবেন, কিন্তু বাকিরা পাবেন না আর কি। তো এক্ষেত্রে আমরা শুরু করে দিই, আর অপেক্ষা করছি না। যদিও আমি বলেছিলাম 11টা 25-এ স্টার্ট হবে, আমি 21-এই শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আসুন। এই চ্যাপ্টার থেকেও আমাদের অনেকগুলো প্রশ্ন আসতে দেখা যায়, তবে খুব বেশি এরিয়া থেকে আসে না। ঠিক আছে? তো যেই এরিয়াগুলো থেকে আসে আমরা বেসিক্যালি ওই এরিয়াগুলাই সবচেয়ে বেশি ক্যাপচার করব। তো আমাদের এটার ডিউরেশন আশা করি 45 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। বাকিটা আপনারা যদি একটু সাপোর্টিভ থাকেন তাহলে আপনার মানে সকলের জন্য সেটা হেল্পফুল হবে, এবং অবশ্যই আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে রেসপন্স করার চেষ্টা করবেন। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টার 4 প্রফেশনাল ইথিক্স। আচ্ছা, আসুন এখানে ডিরেক্ট কোড অফ ইথিক্সে চলে আসি। হ্যাঁ, কোড অফ ইথিক্সে কি বলেছে? The International Ethics Standard Board মানে IESB is one of the standard setting board. তারা মূলত স্ট্যান্ডার্ড কে সেট করে অফ আইফ্যাক। আইফ্যাক এর পূর্ণরূপ কি? হ্যালো, কথা বলেন। আমরা কেউ জানি না আইফ্যাক এর পূর্ণরূপ কি? কি হলো, কথাও বলতেছে না? The International Federation of Accountants. ওকে, গুড। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস। তাহলে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস এর একটা স্ট্যান্ডার্ড সেটিং বোর্ড কি? আইএসবিএ। তাহলে আমি যদি বলি যে কোনটা বেশি পাওয়ারফুল বা সুপেরিয়র কে, তাহলে সেক্ষেত্রে উত্তর কি হবে? আইফ্যাক নাকি আইএসবিএ? IFAC. আইফ্যাক। ওকে, এবার আসুন। The ISBA code has been used as the basis for developing ICB code. তাহলে ISBA কোডটা ICB কোডটাকেও ডেভেলপ করার জন্য ব্যবহার করা হয়। Compliances with the ICAB code ensures compliance with the ISBA code, অর্থাৎ আইসিবি কোডের যে কমপ্লায়েন্স গুলো আছে সেগুলো আইএসবিএ কোডের কমপ্লায়েন্স হিসেবেও ব্যবহৃত হয়, মানে দুইটাতে সেম বিষয়বস্তু ব্যবহৃত হচ্ছে। আইএসবিএ কোড অফ ইথিক্স যেখানে বলা হয়েছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস গুলা, এটা গতবার এক্সামেও আসছে। হ্যাঁ, আমরা বলছিলাম যে আমাদের রেড কালারে মার্ক করা থেকে মোটামুটি কত নাম্বার প্রশ্ন আসছিল? 91 নাম্বারের প্রশ্ন আসছে গতবারের পরীক্ষায়। 91 নাম্বারের প্রশ্ন শুধু এই রেড করা মার্ক থেকে। আচ্ছা, রেড মার্কের যেই টপিক গুলো আছে এগুলো থেকে। সো এখানে কোনোভাবেই নজর আন্দাজ করা যাবে না, লাইক মানে হেলা করা যাবে না যে পড়লাম আর কি, পড়ছি আর কি, বিষয়টা এমন না। খুব ভালো করে মনোযোগ দিয়ে এগুলা দেখবেন। আইএসবিএ কোড অফ ইথিক্স এর যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস গুলো বলা হয়েছে এগুলো কি? ইন্টেগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, কনফিডেন্সিয়ালিটি, প্রফেশনাল বিহেভিয়ার। এবার আসুন ইন্টেগ্রিটি। ইন্টেগ্রিটি কি? একটা মানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টকে স্ট্রেইট ফরওয়ার্ড এবং অনেস্ট হইতে হবে। এটা তাহলে কি? ইন্টেগ্রিটি। স্ট্রেইট ফরওয়ার্ড এবং অনেস্ট হওয়া কি? ইন্টেগ্রিটি। ওকে, এবার অবজেক্টিভিটি। অবজেক্টিভিটিতে কি বলা হয়েছে? তিনটা জিনিস থাকতে পারবে না। তাহলে নট টু কম্প্রোমাইজ প্রফেশনাল অর বিজনেস জাজমেন্ট বিকজ অফ বায়াস, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর আনডু ইনফ্লুয়েন্স অফ আদার্স। তাহলে এবার আসেন তিনটা জিনিস। একটা বায়াস। বায়াস মানে কি? আপনার কোন একটা ক্ষেত্রে পূর্ব পরিচিত আছে, সেই পূর্ব পরিচিত সম্পর্কের ভিত্তি ধরে আপনি যদি কোনো একটা কিছুকে কম্প্রোমাইজ করেন তখন সেক্ষেত্রে সেটাই হবে কি? বায়াস। ক্লিয়ার? আমি কিন্তু একটা একটা করে বলতেছি, খুব মন দিয়ে শুনেন। হ্যাঁ,
এরপরে কি বলছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কোন জায়গা থেকে আসতেছে, ধরেন আপনার কাজ করার কথা একটা, কিন্তু আপনি কোনো একটা কারণে করতেছেন আরেকটা। ফর এক্সাম্পল, আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনাকে অডিটের দায়িত্ব দেওয়া হয়েছে, তো আপনার কাজ কি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি মানে কি দেখা, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে কিনা সেটা দেখা, তাই না? হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ, এখন আপনি সেটা না করে আপনি কি করতেছেন, ম্যানেজমেন্টের থেকে বা ম্যানেজমেন্টের সাথে আপনার পুরো পরিচিত হোক বা টাকা খাওয়ার মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন আপনি ম্যানেজমেন্টের হেল্প করতেছেন। তো আপনার কি ম্যানেজমেন্টের হেল্প করার জন্য আপনাকে রাখা হয়েছে? না। তো না। তার মানে আপনাকে যে দায়িত্বে রাখা হয়েছে আপনি সেটা না করে আপনি করতেছেন অন্য বিষয়, ডিউ টু ইউর ইন্টারেস্ট। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কেমন? আর এরপর হচ্ছে আনডু ইনফ্লুয়েন্স। এবার আনডু ইনফ্লুয়েন্স মানে হচ্ছে অযাচিত প্ররোচনা। দ্যাট মিনস কি, ধরুন আপনি কোনো একটা কারণে আপনার কোনো একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউতে, বা আমরা যে অপিনিয়ন সম্পর্কে জানি যে আনকোয়ালিফাইড, তারপর হচ্ছে কোয়ালিফাইড, তারপর আনকোয়ালিফাইড এর মধ্যে হচ্ছে আবার এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ দিয়ে দেওয়া, এরপর হচ্ছে কোয়ালিফাইড, তারপর কোয়ালিফাইড এর পর আসে কি অ্যাডভার্স আছে, ডিসক্লেমার আছে, তাই না? এখন আপনি ধরুন কোনো কারণে এটা একটা কোয়ালিফাইড ওপিনিয়ন হবে, কিন্তু কারো না কারো প্রভাবে এসে আপনি সেটাকে আনকোয়ালিফাইড ওপিনিয়ন বলে দিচ্ছেন। এই জায়গায় তার প্রভাবটাই এখানে আনডু ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করতেছে। তাহলে এই তিনটা জিনিস যদি একজন চার্টার্ড মানে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের মধ্যে থাকে, তাহলে তার অবজেক্টিভিটি নেই। তার মানে অবজেক্টিভিটি থাকতে হলে এই তিনটা জিনিসকে বাদ দিতে হবে। ক্লিয়ার? কোন তিনটা জিনিস? বায়াস, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আর একটা আনডু ইনফ্লুয়েন্স। আনডু ইনফ্লুয়েন্স, গুড। আচ্ছা, এবার আসুন প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার। এটা মানে কি? এটা মানে হচ্ছে আপনাকে নির্দিষ্ট সময়ের সাথে আপনাকে কি করতে হবে, আপডেট থাকতে হবে। ধরুন ট্যাক্সের নতুন আইন আসছে, নতুন সবকিছু নতুন হয়েছে, বা আপনার ধরেন আইসিবি থেকে কোনো একটা কিছু চেঞ্জ আসছে, বা লতে কোনো একটা কিছু চেঞ্জ আসছে সার্কুলার মাধ্যমে, আপনাকে সেটা জানতে হবে এবং সেটাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ সময়ের সাথে সাথে আপনাকে আপডেট রাখতে হবে। এটাই হচ্ছে প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, এবং সেটা অনুসারে আপডেট থাকতে হবে। সেটা হচ্ছে প্রফেশনাল কম্পিটেন্স, এবং সেটা অনুসারে আপনি আপনার ক্লায়েন্টদেরকে সেবা প্রদান করবেন। ঠিক আছে? তাহলে অ্যাটেন এন্ড মেনটেন প্রফেশনাল নলেজ এন্ড স্কিল at the level required to ensure that a client or employing organization receive competent professional services based on current technical and professional standard and relevant legislation. এরপর হচ্ছে এছাড়াও act diligently and in accordance with applicable technical and professional standards. এরপরে কি হচ্ছে, কনফিডেন্সিয়ালিটি। এবার আপনি ধরেন একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, আপনি সেটা প্রাইডের বসে অন্য কাউকে বলতে পারবেন না যে আমি এখানে করি, যেটা আমাদের মধ্যে অনেকে আমরা করি। সেটা কি, ধরেন কথার কথা, আপনি ধরেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর অডিট করেন, আপনি এর পরবর্তীতে কোথাও গেলেন, সেখানে গিয়ে বলতেছেন জানো স্কোয়ার, ধরেন আপনি গেলেন কোথাও বেড়াইতে, সেখানে সে ওষুধ খাইতেছে, এখন ওইখানে দেখা গেছে আহ ধরেন স্বার্থ সংশ্লিষ্ট কেউ না কেউ থাকতেই পারে, ওই কোম্পানির কর্মরত হইতে পারে, বা ওই কোম্পানির দেখা গেছে কম্পিটিটর হইতে পারে, যে কোনো কেউ হইতে পারে। আপনি তার সামনে খুব প্রাউডের সাথে বলতেছেন আরে এটার ওষুধ খাচ্ছেন, এটার অডিটটা আমি করি। এটা আমরা অনেকেই করি। ধরেন কেউ একজন, আমি ধরেন আপনি বোম্বে সুইটস এর অডিট করছেন, কেউ একজন চিপস খাইতেছে, বললেন যে ওমা এই কোম্পানির অডিটটা আমি করি। এভাবে করেও বলা যাবে না। হ্যাঁ, নর্মালি কোনো একটা জায়গায় লিক করা যাবে না এট দ্য টাইম অফ ধরেন কন্ডাক্টিং অডিট। আপনি ওই অডিটটা শেষ হওয়ার কয়েক বছর পরে এটা হয়তো বলতে পারেন যে আমি এটাতে করছি, কারণ তখন যে ইনফরমেশন থাকবে ওই ইনফরমেশন আপনার থেকে নিয়ে গেলে তাতে খুব একটা প্রবলেম হবে না। কিন্তু ডিউরিং অডিট আপনি যদি এগুলো বলেন, তাহলে ধরেন আপনাকে যদি সে হাইজ্যাক করে বা আপনার থেকে কোনো তথ্য নিয়ে যেতে চায়, তখন সেক্ষেত্রে তো প্রবলেমে আপনি পড়ে যাবেন, তাই না? কারণ ক্লায়েন্টের সকল বিষয়ের কনফিডেন্সিয়াল রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। এবার আসুন প্রফেশনাল বিহেভিয়ার। আপনি যেখানেই যান না কেন আপনাকে প্রফেশনাল বিহেভিয়ার মেনটেন করতে হবে, সেটা আপনি ওয়ার্ক প্লেসেই হোক, ওয়ার্কের বাইরেই হোক। ফর এক্সাম্পল, আমরা সবাই হচ্ছে প্রফেশনাল লোকজন, তাই না? এখন এই যে আমরা প্রফেশনাল লোকজনরা, আমরা যদি ধরেন যে কোনো জায়গায় আমরা কি উল্টাপাল্টা ভয়েস বা উল্টাপাল্টা কোনো শব্দ ইউজ করতে পারবো? না। ধরেন একটা, ধরেন কথার কথা, নিম্ন স্তরের যে সকল ব্যক্তিবর্গ যারা দেখা গেছে আহ মাটি কাটার কাজ করে, তারপর রিক্সা চালায়, যারা এরা আছে আর কি, আই ডিডেন্ট মানে আমি কোনোভাবেই তাদের প্রফেশনকে ছোট করতেছি না, আমি বলতেছি তারা যে ধরনের, অনেক সময় দেখবেন তারা কিছু স্ল্যাং ইউজ করে। হ্যাঁ, এখন আপনি কি আপনার ধরেন প্রফেশনের জায়গাতে আপনি স্ল্যাং ইউজ করলেন না, আপনি কি বাসায় এসে ইউজ করতে পারেন? স্ল্যাং মানে তো আমরা বুঝি, তাই না? জি ভাইয়া। এক্স্যাক্টলি।
সো আমরা কোনোভাবে কোনো এমন কিছু করতে পারবো না যেটা কিনা আমাদের প্রফেশনকে ডাউনগ্রেড করে। ঠিক আছে, এবার একটা কথা বলেন তো, রিসেন্টলি কোনো কিছু কি আপনাদের চোখে পড়ছে যেটা আমাদের প্রফেশনকে ডাউনগ্রেড করতেছে? দেখি আপনারা ভাইয়া ধরতে পড়তেছে পারছেন তো কিনা। চোখে। কি বলেন তো, কি সেটা? এই যে রিসেন্টলি যে সিএম এরা যে ইয়াটা করতেছে। এই তো, না না, এই সিএম এরা বলিয়েন না, মানে ধরেন এখন আমি যদি কিছু বলতে যাই তাহলে আবার প্রবলেম হয়ে যাবো, কারণ মানে আমার দিক থেকে আমি কোনো বডিরই কিছু না। ধরেন এখন কেন এটা বলতেছি, ধরেন আমরা সিএম এরা যারা তারা এটা বলতেছে, সিএরা যারা তারা এটা বলতেছে, তাই না? এখন আমার কথা হইলো আমরা নিজেরা, মানে আমরা ওদেরকে কাদা ছোড়াছুড়ি করতেছি, ওরা আমাদেরকে কাদা ছোড়াছুড়ি করতেছে। আলটিমেটলি মানে যারা স্টেক হোল্ডার আছে, যারা আম জনতা, পাবলিক, তারা কি ভাবতেছে বলেন তো? বলবে যে সবগুলা ভণ্ড, বলবে না? ধরেন একটা কথার কথা, একটা ঘরে মা বাবা, হ্যাঁ, যদি ভেজাল করে, মা বাবারে বলে যে তুমি এই করছো, বাবা মারে বলে যে তুমি এই করছো, তাহলে রেগুলার যদি ভেজাল হয়, বাচ্চা কাচ্চারা দেখবে যে ও মা, আমরা কি শিখবো এগুলা, তাই না? এখন আমাদের এই অবস্থান দেখে বাইরের মানুষজন এগুলা ভাবতেছে না বলেন? মানে যারা দুইটার একটাতেও নাই কিন্তু চিন্তা করতেছে আমি কোথায় যাব, তারা ভাবতেছে না এগুলা? ভাবতেছে। জি জি ভাইয়া। এক্স্যাক্টলি, তাহলে আমাদের কি করা উচিত ভাই? আমরা প্রফেশনাল না? আমি এই যে গতকালকে আমাদের বিভিন্ন গ্রুপে এগুলা দেখতেছি, এখন কিছু করার নাই, অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা পোস্ট করতেছে, অ্যাপ্রুভ দিতেছি, সিএম এরা করতেছে, অ্যাপ্রুভ দিতেছি, বাট মজা নিতেছি আর কিছু না। কেন মজা নিতেছি? কজ ভাই আপনারা যদি, আমরা যদি নিজেদেরটা নিজেরা না বুঝি, এটা আমাদেরকে একটা বৈঠকের মাধ্যমে স্থির করতে হবে। কাদা ছোড়াছুড়ি করে তো লাভ নাই, লাভ আছে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আলটিমেটলি কি হবে? আমি তারা নামাইতেছি, সে আমারা নামাইতেছে, আমি তারা ওই যে মাঝে দিয়ে একবার ছাত্র পরিষদের নির্বাচন নিয়ে দেখছেন না, এগুলো হয়েছিল, মনে আছে? এ ওই করছে, সে ওই করছে, এগুলো হয়েছে না? তো লাভ হয়েছে কি? কোনো লাভ হয়েছে? তো প্রত্যেকের মধ্যে কি ডাউনগ্রেড হয়েছে না? আলটিমেটলি এখানেই আমাদের প্রফেশনাল কি দেখাইতে হবে, বিহেভিয়ারটা দেখাইতে হবে সবাইকে, আমাদেরকেও দেখাইতে হবে, তাদেরকেও দেখাইতে হবে, উভয়কেই দেখাইতে হবে। এখন আমরা কেউই এটা দেখাইতেছি না। তো এই ক্ষেত্রে আবার কেউ কেউ আছে যারা ডুয়াল কোয়ালিফাইড, তারা আবার কি করতেছে, হ্যাঁ এটা দেখেন, ওইটা করেন, সেটা করেন, মানে আমি তো, মানে এই হচ্ছে অবস্থা আর কি। তো আলটিমেটলি মোট কথা হইলো যে এটা, যে কারণ তারা আলটিমেটলি কাউরে এটাও বলতে পারতেছে না এরা ভালো এরা খারাপ, ওরা ভালো এরা খারাপ, মানে এখানে ভালো খারাপ বলে কিছু নাই। এখানে বিষয়টা হচ্ছে যে সবাই মিলে একসাথে বসতে হবে, প্রয়োজন আসেন, ধরেন আপনি বলতেছেন যে আপনার মানে হাতের পাঁজরে অনেক শক্তি আছে, আমি বলতেছি আমারও আছে, তাহলে আসেন পাঞ্জা লড়ি। এটা করা যাইতে পারে যে বসেন আমরা একসাথে সবাই মিলে বসি, একজনটা একজন প্রমাণ করি, দেখা যাক কি হয়। কিন্তু সেটা না করে আমরা কি করতেছি, মুখে মুখে চিল্লা চিল্লি করতেছি। তো এটাতে কি হইলো, এ ওরে দোষ দিতেছে, ওরেও দোষ দিতেছে, 2 দিন পরে দেখবেন নিউজেও এগুলো আসতেছে, মানে ঘন ঘন আসতেছে। তাইলে আলটিমেটলি কি দাঁড়াইলো? তো যাই হোক, অনেকগুলা কথা বলে ফেলছি। এ থেকে শিক্ষণীয় বিষয় কি, আমরা কাদা ছোড়াছুড়ি না করে প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, এবার আসেন, ছোট মানুষ অনেক কথা বলে ফেললাম। দেখেন, এবার এই থ্রেড গুলা থেকেও কতবার প্রশ্ন আসছে, হ্যাঁ একদম এক্স্যাক্টলি এগুলাই আসছে কি, সেলফ ইন্টারেস্ট থ্রেড। আমরা বলছি যে এখানে দেখেন আইএসবিএ কোড অফ ইথিক্স অনুসারে থ্রেড হচ্ছে 6টা, কয়টা? 6টা। কথা বলতে হবে, 6টা। আর আইসিএবি কোড অফ ইথিক্স অনুসারে থ্রেড হচ্ছে 5টা, কয়টা? 5টা। 5টা। তাহলে আইসিএবি কোড অফ ইথিক্স অনুসারে কোন জিনিসটা নাই বলেন তো? আচ্ছা আমি আগে সবগুলা দেখাই আনি একবার, কেমন? সেলফ ইন্টারেস্ট থ্রেড, সেলফ রিভিউ থ্রেড, ম্যানেজমেন্ট থ্রেড, অ্যাডভোকেসি থ্রেড, ফ্যামিলিয়ারিটি থ্রেড, ইন্টিমিডেশন থ্রেড। এখন একটা হইছে আইসিবি কোড অফ ইথিক্স অনুসারে নেই, কিন্তু আইএসবিএ কোড অফ ইথিক্স অনুসারে আছে। ওইটা কোনটা বলেন তো? কেউ জানেন? যারা আমার এখানে সার্টিফিকেট লেভেলে অ্যাসুরেন্স পড়ছেন তারা জানার কথা। কি হলো, কেউ জানে না? যারা আচ্ছা বলে দিচ্ছি, যারা কই দেন আপনি। ম্যানেজমেন্ট থ্রেড কোনটা? ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট। থ্রেড, এটা আইসিবি কোড অফ একটা মিনিট, এক্সকিউজ মি। আচ্ছা আসুন,
ম্যানেজমেন্ট থ্রেড। তাহলে ম্যানেজমেন্ট থ্রেড হচ্ছে আমার আইসিবি কোড অফ ইথিক্স অনুসারে নাই, বাট আইএসবিএ কোড অফ ইথিক্স অনুসারে আছে। এখন গতবার পরীক্ষার প্রশ্নে আইএসবিএ কোড অফ ইথিক্স অনুসারে জানতে চাইছে, বাট যদি কখনো পরীক্ষার সময় আইসিএবি কোড অফ ইথিক্স অনুসারে জানতে চায়, তাহলে আপনি ম্যানেজমেন্ট থ্রেড লিখবেন না। ঠিক আছে? জি ভাই। ওকে, এবার আসুন একটা একটা করে বলি। সেলফ রিভিউ থ্রেড। সেলফ রিভিউ থ্রেড কখন আসে? দেয়ার উইল বি এ সেলফ রিভিউ থ্রেড হোয়ার দ্য অ্যাকাউন্টেন্ট প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড দেন অ্যাক্ট অ্যাজ অডিটর। তাহলে সে নিজেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছে, আবার সে নিজে অডিট করতেছে। এমন অনেক ছোটখাটো প্রতিষ্ঠানে অডিট করতে গেলে হয়, আপনারে ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিবে, লেজার দিয়ে দিবে, বলবে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানায় নেন, আর ব্যাংক স্টেটমেন্ট দিবে, আর অনেক কিছু দেয়ই না। তো বলে যে আপনি এটা দিয়ে একটা বানায় নেন, তো দেন এটা বানায় আবার আপনারাই সেটার অডিট করেন, আবার সাইনও করেন। তো ওইটাতেই সেলফ রিভিউ থ্রেড হয়। কেমন? হোয়ার অ্যাকাউন্টেন্টস আর প্রিপেয়ার্ড বাই দ্য অডিটিং ফার্ম, অ্যানাদার ডিপার্টমেন্ট অলওয়েজ ক্যারিজ আউট দ্য অডিট টু রিমুভ দিস থ্রেড। এবং এটার জন্য কি করতে হবে? এটা সেফ গার্ড। সেকেন্ড লাইনে যেটা বলছে এটা হচ্ছে সেফ গার্ড। তাহলে যদি কখনো কোনো একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মে তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে, তাহলে সেক্ষেত্রে কি হবে? অন্য কোনো একটা টিম দিয়ে ওই অডিটটা করাইতে হবে। যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছে সেই এটা করতে পারবে না, প্রয়োজনে ইথিক্স পার্টনার রাখা যেতে পারে। এবার হচ্ছে অডিটর আর নট অ্যালাউড টু প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর এ ক্লায়েন্ট রিমুভিং দিস থ্রেড কমপ্লিটলি। অর্থাৎ অডিটরদেরকে আর নট অ্যালাউড টু প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল, মানে অর্থাৎ যদি এই থ্রেডটাকে পুরোপুরি রিমুভ করতে হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কোনো অডিটর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ারই করতে পারবে না। ক্লিয়ার? সে শুধু অডিট করবে। বোঝা গেছে? কথা বলে না। জি ভাই। বুঝে গেছি দাদা। ওকে। আচ্ছা, আমি একটু জাস্ট দুই 1 মিনিটের মতো একটু জাস্ট জিরে আনি, হ্যাঁ? কারণ এর আগে ক্লাস ছিল তো, হঠাৎ করে মাথা ব্যথা করতেছে। আচ্ছা, ওকে। এরপর কি? সেলফ রিভিউ থ্রেড। এখানে কি বলছে? দেয়ার উইল বি এ সেলফ রিভিউ থ্রেড হোয়েন দ্য অ্যাকাউন্ট, আচ্ছা এটা তো বললামই। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট থ্রেড। ম্যানেজমেন্ট থ্রেড কি? যখন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সরাসরি ম্যানেজমেন্টের কাজে হস্তক্ষেপ করে, ওইখানকার ডিসিশন নেয়, জাজমেন্ট করে যে কি করতে হবে কি করতে হবে না, তখন সেক্ষেত্রে যে থ্রেড অ্যারাইজ হয় সেটাই হচ্ছে ম্যানেজমেন্ট থ্রেড। এখান থেকে, এই থ্রেড থেকে আমি জাস্ট আপনাদেরকে দুইটা কথা বলতেছি। থ্রেড, এই যে 6 ধরনের থ্রেড আইএসবিএ কোড অফ ইথিক্স অনুসারে। আর হচ্ছে রিস্ক, 2 ধরনের বিজনেস রিস্ক, এটার আবার 2 ভাগে ভাগ করছে। সরি, প্রত্যেকটার আবার 3 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে বিজনেস রিস্ক, একটা হচ্ছে অডিট রিস্ক। বিজনেস রিস্ককে আবার 3 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে আপনার অপারেশনাল, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল, একটা হচ্ছে কমপ্লায়েন্স। আর অডিট রিস্ককে ভাগ করছে আবার 3 ভাগে, ইনহেরেন্ট, কন্ট্রোল
আর হচ্ছে ডিটেকশন। হ্যাঁ, আর আপনার এর মধ্যে আরেকটা রিস্ক আছে যেটার একটু সিভিয়ার লেভেলে গেল, এটাকে বলা হয় সিগনিফিক্যান্ট রিস্ক। শেষ। এই দুইটা জায়গা থেকে প্রতিবার অন্তত পক্ষে 20 থেকে 25 নাম্বারের প্রশ্ন আসবে, 20 থেকে 25 নাম্বারের প্রতিবার আসবে। তো এক্ষেত্রে এখানে কোনোভাবে মিস দেওয়া যাবে না। আপনাকে থ্রেট আইডেন্টিফিকেশন, রিস্ক আইডেন্টিফিকেশন, সেটা সেফগার্ড কি হইতে পারে, থ্রেটের জন্য সেফগার্ড হিসেবে কি হইতে পারে, এভাবে আসতে পারে। তো আমার থ্রেট কি আমার চিনতে হবে। থ্রেট হচ্ছে 6টা, আর রিস্ক হচ্ছে প্রধানত 2টা, সেটার আবার দুই দুই মানে প্রত্যেকটার আন্ডারে 3টা করে ভাগ আছে। ঠিক আছে, রিস্কেরটাই চ্যাপ্টার, এটা পরে একটা চ্যাপ্টার আছে, তো আমি জাস্ট কথা প্রসঙ্গে বলে রাখলাম। এবার আসুন ম্যানেজমেন্ট থ্রেট বললাম, এবার হচ্ছে অ্যাডভোকেসি থ্রেট। অ্যাডভোকেসি থ্রেট কোনটা? অ্যাডভোকেসি থ্রেট মানে হচ্ছে যেখানে আপনি ক্লায়েন্টের হয়ে কথা বলেন, ক্লায়েন্টের হয়ে কাজ করেন। হ্যাঁ, দ্য অ্যাডভোকেসি থ্রেট অকার হয় দ্য প্রফেশনাল অ্যাডপ্টার স্ট্যান্ড আর্গুইং ফর অর এগেইনস্ট দ্য ক্লায়েন্ট পয়েন্ট অফ ভিউ রাদার দেন টেকিং এ ব্যালেন্স পজিশন। ফর এক্সাম্পল কি, ধরুন কথার কথা, আপনি একজন লয়ার। হ্যাঁ, আমি লয়ার দিয়ে বোঝাচ্ছি বোঝানোর সুবিধার্থে। আপনি একজন লয়ার, এখন কোন একজন ব্যক্তি সে রেপ করছে কিংবা মার্ডার করছে, সে মার্ডার করে এসে আপনাকে লয়ার হিসেবে ঠিক করাইছে। আপনি যখন লয়ার হিসেবে পড়ালেখা করতেছেন তখন কি শিখছেন? অপরাধীকে শাস্তি দিতে হবে, তাই না? তাই কি না? হ্যাঁ দাদা। জি ভাই। হ্যাঁ, এখন যেহেতু আপনি এখন যে খুনি তার লয়ার হয়েছেন, এখন আপনি কি তারা ফাঁসিতে ঝুলাই দিবেন বা ঝোলানোর জন্য কাজ করবেন? না। না, আপনি তারা বাঁচানোর জন্য কাজ করবেন, তাই না? জি। ওকে, তার মানে অ্যাডভোকেসি থ্রেট অ্যারাইজ হয় তখন যখন আপনি ক্লায়েন্টের ফেভারে কাজ করেন। ক্লিয়ার? যে ক্লায়েন্ট ভালো, ক্লায়েন্টের হয়ে মানে ওকালতি করেন, তখন সেক্ষেত্রে এটাই হচ্ছে কি অ্যাডভোকেসি থ্রেট ক্রিয়েট করে। ঠিক আছে, যেমন আপনি যখন ধরেন ট্যাক্সের অনেকগুলা কাজ করেন না, অনেক সময় ট্যাক্স ভ্যাটের কনসালটেন্সি দেয়া এগুলা করেন না, তো তখন আপনি কি চিন্তা করেন? ক্লায়েন্টকে যতটা সম্ভব ট্যাক্স কমায় আনার জন্য চান না, জি জি। তাই না? কোন ফাঁক ফোকর আছে সেটা দিয়ে বের করে ক্লায়েন্টকে বাঁচানোর চেষ্টা করেন। তো ওই জায়গায় অ্যাডভোকেসি থ্রেট ক্রিয়েট হয়। Advocacy threat is difficult to deal with because the professional advisor want to give the client the best possible support. কারণ এখানে জিনিসটা আমার জন্য ক্রিটিক্যাল হয়। কেন হয়? কারণ আমরা চাই ওনাদেরকে সর্বোচ্চ ভালো করতে, মানে ওনাদের ভালো করতে, অ্যাকচুয়ালি যাই হোক বা না হোক ওনাদের ভালো করার জন্য আমরা চাই। এবার হচ্ছে দ্য ফ্যামিলিয়ারিটি অ্যান্ড ট্রাস্ট থ্রেট। ইফ দ্য প্রফেশনাল গেট টু নো দ্য ক্লায়েন্ট টু ওয়েল, অর্থাৎ যখন একজনের প্রফেশনালের সাথে ক্লায়েন্টের অনেক বেশি পরিমাণ ঘনিষ্ঠতা হয়ে যায়, তখন সেক্ষেত্রে যেই ধরনের মানে থ্রেট ক্রিয়েট হয় সেটাই হচ্ছে ফ্যামিলিয়ারিটি অর ট্রাস্ট থ্রেট। এবার হচ্ছে ইন্টিমিডেশন থ্রেট। ইন্টিমিডেশন থ্রেট কিভাবে হয়? ধরুন আপনি কোন একটা কারণ আপনার দাগাচ্ছেন, তো আমি কিছু ডিরেক্ট বলে দিচ্ছি, অথবা দাগানোটাতে বলতেছি না, আপনারা একটু দাগায় নিয়েন রেড মার্ক করাগুলা। আচ্ছা, ইন্টিমিডেশন থ্রেট কোনটা হয়? ধরুন আপনি কোনো কারণে ক্লায়েন্টের অডিটে তারা চাইতেছে যে আনকোয়ালিফাইড ওপিনিয়ন, আপনি আনকোয়ালিফাইড ওপিনিয়ন দিচ্ছেন না। এখন ক্লায়েন্ট আপনাকে বলছে যে আপনি যদি আনকোয়ালিফাইড ওপিনিয়ন না দেন তাইলে আমি পরের বার আপনারা রাখবো না। শেষ, ডিরেক্ট এভাবে করে বলতেছে। তো সে আপনাকে একটা থ্রেট দিচ্ছে না? দিচ্ছে? জি হ্যালো? ভাই। হ্যাঁ, এটাই হচ্ছে কি ইন্টিমিডেশন থ্রেট। এখন ধরেন আপনি, সে আপনাকে ইন্টিমিডেশন থ্রেট করলো এবং আপনি রাজি হয়ে গেছেন এবং আপনি তার কথা অনুসারে দিছেন, এটাকে বলা হয় ওপিনিয়ন শপিং। কি বলে? ওপিনিয়ন শপিং। অপিনিয়ন শপিং। ক্লিয়ার? মনে থাকবে তো? জি ভাই। ওকে, তার মানে ইন্টিমিডেশন থ্রেট যদি আমি মাইনে নিই, হ্যাঁ, যে হ্যাঁ আমার ইন্টিমিডেশন থ্রেট, ক্লায়েন্ট আমার এটা বলছে, এরপর আমি সেটা অনুযায়ী করতেছি, তার মানে তখন সেটা ওপিনিয়ন শপিং হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন কোড অফ ইথিক্স। এখানে সেফগার্ড এগেইনস্ট থ্রেট। এবার কোন কোন সেফগার্ড গুলো আছে? আপনি ভালো করে ট্রেনিং দিবেন, দেন হচ্ছে কাউন্সিল করবেন যারা আছে সেখানে স্টুডেন্ট বা যাদেরকে আপনি পাঠাবেন ক্লায়েন্টে, এঙ্গেজমেন্ট মেম্বার যারা তাদেরকে। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইন প্লেস এট এঙ্গেজমেন্ট ফার্ম এন্ড প্রফেশনাল লেভেল ইনক্লুডিং প্ল্যানিং, সুপারভিশন এন্ড রিভিউ প্রসিজার। তিনটা ক্ষেত্রে, প্ল্যানিং এর ক্ষেত্রে, সুপারভিশনের ক্ষেত্রে, রিভিউর ক্ষেত্রে ভালো করে দেখবেন। হট এন্ড কোল্ড ফাইল রিভিউ। এখানে একটু বলে রাখি, হট ফাইল রিভিউ মানে হচ্ছে ধরেন কোনো একটা কিছু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ঠিকভাবে সিগনেচার আগেই ভালো করে রিভিউ করা, এটাকে বলা হচ্ছে কি হট ফাইল রিভিউ। আর কোল্ড ফাইল রিভিউ কোনটা? সিগনেচারের পরে যেটা হবে। এক্স্যাক্টলি, মানে কিছু কিছু ক্ষেত্রে এটা হয় যে আপনার এত ভালো করে রিভিউ আগে করে না, অনেক সময় দ্রুততার স্বার্থে আগে সিগনেচার করে দেয়।
এর পরবর্তীতে আবার ওইগুলা নিয়ে বসে, তখন সেক্ষেত্রে এটাকে কি বলে, কোল্ড ফাইল রিভিউ বলে। এটা সম্পর্কে ডিটেলস আমরা চ্যাপ্টার 11 বা 12-তে পাবো। রেগুলেটরি ইন্সপেকশন, এবার একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই জিনিসটা রেগুলেটরি ইন্সপেকশন করতে হয়। ধরেন মাঝে মাঝে আইসিবি গিয়ে আপনার এখানে কি করে, অডিট করে না? ফার্মের আবার অডিট করে না আইসিবি থেকে, করে? জি ভাই। এগুলো হচ্ছে রেগুলেটরি ইন্সপেকশনের অন্তর্গত। এবার প্রসিজার, যে প্রসিজার গুলো আছে ইথিক্যাল কোড অফ ইথিক্যাল স্ট্যান্ডার্ড মানার ক্ষেত্রে আর কি, সেগুলো কি কি? দ্য ওভারঅল কন্ট্রোল এনভায়রনমেন্ট এট দ্য ফার্ম হুইচ এনশিওরস এ প্রফেশনাল অ্যাপ্রোচ টুয়ার্ড ইথিক্যাল ইস্যু। তাহলে একটা কন্ট্রোল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যাতে করে ইথিক্যাল ইস্যুগুলোকে মিনিমাইজ করা যায়। এরপরে কি বললো, দ্য সেগ্রিগেশন অফ ডিউটিস বিটুইন দোজ এঙ্গেজড অন অডিট, তো যারা অডিটে আছে তাদেরকে একটা নির্দিষ্ট কাজ অনুসারে দায়িত্ব বন্টন করে দেওয়া। রোটেশন অফ এঙ্গেজমেন্ট পার্টনার এন্ড স্টাফ, একই জায়গায় বারবার করে একই স্টুডেন্ট একই এঙ্গেজমেন্ট পার্টনার না পাঠানো। ধরুন গতবার যদি আপনার ফার্মের একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সেখানে সাইন করে, পরের বার যেন আরেকজন সাইন করে, এর পরের বার যেন আরেকজন সাইন করে, এবং গতবার যাদেরকে টিমে পাঠাইছে এবার যেন ওই টিম না পাঠিয়ে আরেক টিম পাঠায়। যদি একই টিম পাঠায় তাহলে কোন ধরনের থ্রেট ক্রিয়েট হয় বলুন তো? আমরা যে উপরে থ্রেড Familiarity threat. পড়ছিলাম, ফ্যামিলিয়ারিটি থ্রেড, গুড। না না, ফ্যামিলিয়ারিটি থ্রেড, সেলফ ইন্টারেস্ট না। কোন থ্রেড? ফ্যামিলিয়ারিটি থ্রেড। কারণ ধরেন আপনি প্রথম বছর ওই ক্লায়েন্টে গেছেন, পরের বছর আবার গেছেন, পরের বছর আবার গেছেন, এখন তার লগে একটা খাতিল হয়ে গেছেন আপনার, হয়ে গেছে। ধরেন আপনি জি এখানে ভাই। যদি বারবার করে এখানে পড়েন, এই ধরেন জাহিদুল ইসলাম ইমন, উনি সার্টিফিকেট লেভেলে একদম প্রথম থেকে শেষ অব্দি এখানেই পড়ছে, এখন প্রফেশনাল লেভেলে আছে, এবং ওনার সাথে আমার একটা খাতিল হয়ে গেছে না? তারপরে যে মাম্পি কর্মকার, ওনারও সেম অবস্থা। খাতিল কি হয়েছে নাকি হয় নাই? আচ্ছা যাই হোক, এই যে এখান থেকে কোন থ্রেড হয়, ফ্যামিলিয়ারিটি থ্রেড ক্রিয়েট হয়। ঠিক আছে, এ যেমন এই দুইজন এসে এখানে 7 বিষয়ে পড়ায় স্টুডেন্ট, আপাতত আর কেউ নাই। হ্যাঁ, এ দুইজন হচ্ছে একদম 7 বিষয় সার্টিফিকেট লেভেল এখানে কমপ্লিট করা স্টুডেন্ট, সো ওনাদের সাথে একটু বেশি খাতিল হয়ে গেছে। এবার হচ্ছে দা সেগ্রিগেশন অফ ডিউটিস তাই রাখতে হবে যাতে করে কি হয়, মানে অর্থাৎ একজনের পরে একজন এই জিনিসটা দেখে, পুরোপুরি একজনে সব কাজ যেন না করে, এরকম না হয়। হুম, রোটেশনের কথা বলছি। আচ্ছা ওকে, মানে বারবার চেঞ্জ করে দেয়া, পার্টনার চেঞ্জ করা, স্টাফ চেঞ্জ করা। কনসাল্টিং দা ইথিক্স পার্টনার, এবার ইথিক্স পার্টনার কি? ধরুন আপনি সবকিছু ঠিকঠাক মতো করতেছেন কিনা এটা দেখার জন্য আরেকজন পার্টনার রাখা, যে কিনা আপনার জিনিসপত্রকে একবার রিভিউ করবে। এবার হচ্ছে প্রসিজার ফর ইভ্যালুয়েটিং দ্য ইন্টিগ্রিটি অফ পটেনশিয়াল নিউ ক্লায়েন্ট। এবার এক্ষেত্রে হচ্ছে পটেনশিয়াল নিউ ক্লায়েন্টের যদি নতুন ক্লায়েন্ট হয় সেক্ষেত্রে এখানে ইন্টিগ্রিটি আছে কিনা। সব ইন্টিগ্রিটি মানে কোনটা, ওই যে আমরা প্রথমে পড়ছিলাম কি ইন্টিগ্রিটি বলতে কোনটাকে বুঝায় বলেন না? ওই কোড অফ ইথিক্স ভাই, আইএফএসসি এর এই তো, আরে বাবা code of- ওইটা তো বুঝছি, আইএসবিএ কোড অফ ইথিক্স। হ্যাঁ, এখন ওইটার মধ্যে ইন্টিগ্রিটি কি বলছিল মনে আছে না, ভুলে গেছেন? অনেক অনেস্ট থাকতে আর হবে স্ট্রেইট ফরওয়ার্ড, তাই না? অনেস্ট জি আর স্ট্রেইট ফরওয়ার্ড। তা আপনাকে এটা দেখতে হবে যে যে ক্লায়েন্টের সাথে আপনি যাচ্ছেন সে আসলে অনেস্ট এবং স্ট্রেইট ফরওয়ার্ড কিনা, নাকি তার ভিতরে অনেক ঘাপলা আছে, লুকোচুরি করে। এরপর হচ্ছে প্রসিজার ফর ইন্টিগ্রিটি অফ পটেনশিয়াল নিউ ক্লায়েন্ট বললাম। এবার হচ্ছে স্টাফ রিক্রুটমেন্ট প্রসিজার, এবার নতুন করে কোন একজন স্টাফ নিতে সেভাবে করে দেখে শুনে নিতে হবে। বা আমরা যদি বলি আর্টিকেলশিপ স্টুডেন্ট নেওয়ার বেলায় রেগুলার কমপ্লিশন অফ ফিট অ্যান্ড প্রপার, অর্থাৎ সবকিছু ফিট এবং প্রপার কিনা এটা ঠিকঠাক মতো রেগুলারলি চেক করা। স্টাফ ট্রেনিং ডেভেলপমেন্ট অ্যান্ড পারফরমেন্স এপ্রাইজাল, এবার যারা প্রতিষ্ঠানে আছে তাদেরকে ঠিকঠাক মতো ট্রেনিং দেয়া, তাদেরকে ঠিকঠাক মতো ডেভেলপ করা, এবং সাথে হচ্ছে মানে তাদের যে পারফরমেন্স করতেছে সেটাকে অ্যাপ্রাইজ করা, মানে যদি ভালো পারফরমেন্স করে তাদেরকে ভালোভাবে কোনো একটা কিছু গিফট দেয়া, বা সেটাকে প্রেইজ করা যে হ্যাঁ এর পারফরমেন্স সবচাইতে ভালো, যাতে করে অন্যান্যরাও তার অনুসারে মোটিভেটেড হয় বা চিন্তা করে যে হ্যাঁ এবার ও ধরেন পারফর্মার অফ দা মান্থ হয়েছে, পরের বার যেন আমি পারফর্মার অফ দা মান্থ হই। এভাবে করে প্রত্যেকটা ফার্মে মানে নিয়ম রাখা উচিত। বেস্ট স্টুডেন্ট অফ দ্য মান্থ এভাবে করে, মানে মানে কি বলবো, মাঝে মাঝে অ্যাপ্রাইজাল করা উচিত আর কি। এবার হচ্ছে মনিটরিং এন্ড ইভিডেন্সিং দা ফার্মস ওন সিস্টেম, এবার নিজেদের যে সিস্টেম আছে সেটাকেও ঠিকঠাক মতো মনিটর করা। এবার আসেন আইসিএবি কোড অফ ইথিক্স। আইসিএবি কোড কভার ইন্ডিপেন্ডেন্স এন্ড অবজেক্টিভিটি, এটা দুইটা জিনিসকে কভার করে। এবার আইটিএবি কোড অফ ইথিক্স অফ কনফিডেন্সিয়ালিটি, মানে আপনাকে কনফিডেন্সিয়াল রাখতে হবে সবকিছু। এখানে এগুলো একটু কষ্ট করে দেখে নিবেন, খুব একটা কিছু নাই। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন ইনফরম্যান্টস কি, কেমন
the accountant may also be approached in the confidence with information about illegal or improper act on the part of employees or management of the business for which the informant work. This information must be treated sensitively, particularly as it is likely that the informant has approached the accountant on the basis that they are someone that the informant can trust. অর্থাৎ ধরেন ইনফরমেন্ট মানে কারা? ইনফরমেন্ট বলতে আমরা বলি না যে সে হচ্ছে ইনফরমার বা ইনফরমেন্ট, তার মানে কি সে ভিতরের কথা বাইরে প্রবেশ করে, তাই না? এখন জি জি এক্ষেত্রে ধরেন ধরেন কথার কথা আপনি একজন পুলিশ, আপনার কিছু ইনফরমেন্ট আছে, তো যারা আপনার ইনফরমেন্ট বা ইনফরমার তাদের কথা আপনি কি সব জায়গায় ছড়িয়ে দিবেন যে এ আমার ইনফরমেন্ট, এ আমাকে ইনফরমেশন দেয়? না না। তাহলে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টও যারা তাদেরকে ইনফরমেশন দেয় তাদের জিনিসটাকে কনফিডেন্সিয়াল রাখতে হবে। তারা কোনোভাবে বলে দিতে পারবে না যে হ্যাঁ ও আমার ইনফরমার, ঠিক আছে? এই কারণে বলা হয়েছে যে ইনফরমেন্টরা অবশ্যই তাদেরকে ট্রাস্ট করতে পারে। In this situation, the professional accountant should advise the informant to pass on the information to their employer in accordance with company procedure, protect their identity of the informant to the extent that this is possible, take care in the way that the information is used, if at all. এগুলা জাস্ট একটু দাগায় আনেন, হ্যাঁ? এটা নিয়ে এখনো পর্যন্ত কোনোবার আসে নাই, বাট যদি আসে এই কারণে। এবার আসুন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি, এটা আমি অলরেডি বলে ফেলছি। ওই যে আমাদের কোথায় বলছিলাম মনে আছে? অবজেক্টিভিটিতে, আইএসবিএ কোড অফ ইথিক্স এর অবজেক্টিভিটিতে বলছি, ঠিক আছে? এবার আসুন, হোয়ার এ ফার্ম বিলিভ দ্যাট এ কনফ্লিক্ট ক্যান বি ম্যানেজড, sufficient disclosure should be made to the client or potential client concerned, together with the details of any proposed safeguard to preserve confidentiality and manage conflict. অর্থাৎ যদি কোন, আচ্ছা এটা নিয়ে প্রশ্ন আসে, আপনাদেরকে একটু পরে বলবো। If consent is refused by the client, then the firm must not continue to act or for one of the parties. অর্থাৎ এখানে বলা হয়েছে ধরেন কথার কথা আপনি একটা কোম্পানিতে অডিট করতে যান, সেটা হচ্ছে গ্রামীণফোন। এর পরবর্তীতে আপনাকে রবি থেকে মানে অডিটর হিসেবে নিয়োগ করার জন্য বলতেছে। আপনি এবার রবিকে জানাইলেন, নট অনলি রবিকে, আপনি রবি এবং গ্রামীণফোন দুইটাকেই জানাইবেন যে আমি হচ্ছি মানে গ্রামীণকে বলবেন যে গ্রামীণ আমি তো আপনাদের অডিট করতেছি, এখন রবির এঙ্গেজমেন্ট আসতেছে, আমি কি এটা নিতে পারি কিনা। আবার রবিকেও জানাই দিবেন যে আপনারা যে আমাকে প্রপোজ করতেছেন অডিট করার জন্য, আমি হচ্ছি গ্রামীণে অডিট করি। এবং দুজনকে বলবেন যে আপনাদের সেফগার্ড, আপনাদের অডিট করার মতো পর্যাপ্ত সেফগার্ড আমার আছে। সেফগার্ড মানে কি, দুইজনের ইনফরমেশনই আমার কাছে কনফিডেন্সিয়াল থাকবে। এখন ধরেন কোনো কারণে এবার আপনি ধরেন কোন একজন যদি বলে যে না ভাই আমি এটা মানি না, ধরেন গ্রামীণ বলছে আচ্ছা ঠিক আছে আপনি রবিরও অডিট করেন গ্রামীণেরও অডিট করেন, কেমন? আর রবি বলছে যে না আমি এটা মানি না, তাহলে আপনি কি অডিট করতে পারবেন? না না। আপনি যে কোনো একটার অডিট করতে পারবেন। এখন কোনটার অডিট করতে পারবেন বলেন তো? যেটা অলরেডি আমি করতেছি। না, যেটা অলরেডি করতেছি বিষয়টা এমন না। সে তো ধরেন যদি করা শুরু না করেন, ধরেন গত বছর অডিট করছেন, এবছরে এরও প্রপোজ পাইছেন ওরও প্রপোজ পাইছেন, তাহলে এবার আপনার কাছে যেটা ভ্যালু ফর মানি মনে হয় আপনি সেটা অডিট করবেন, তাই না? আপনি চাইলে আগেরটারও ক্যান্সেল করতে পারেন, আপনি চাইলে পরেরটারও ক্যান্সেল করতে পারেন যদি আপনি আগেরটারে অ্যাকসেপ্ট করে না থাকেন। কিন্তু আপনি যদি আগেরটা অ্যাকসেপ্ট করে এঙ্গেজমেন্ট লেটারে সাইন করে ফেলেন, তাহলে অফকোর্স আপনাকে আগেরটারে অডিট করতে হবে, পরেরটা অ্যাকসেপ্ট করতে পারবেন না। বোঝা গেছে? জি জি ক্লিয়ার? কিন্তু আপনি যদি এঙ্গেজমেন্ট লেটার ফেটার না দেন, তাহলে সেক্ষেত্রে আপনি অফকোর্স দেবেন কোনটাতে টাকা বেশি পান, অবশ্যই এটাতে অডিট করবেন, তাই না? বোঝা গেছে? তার মানে আমার কথা হচ্ছে আমি যদি এরকম কোন একজনের কম্পিটিটর এরকম টাইপের কোনো কিছুতে অডিট পাই, তাহলে সেক্ষেত্রে আমার দুইজনকেই জানাই দিতে হবে। এবং আমার যদি সেফগার্ড থাকে, প্রথমত সেফগার্ড না থাকলে আমি অডিটই করতে পারবো না, যে কোনো একটাতে করতে হবে, শেষ। আর যদি সেফগার্ড থাকে দুইজনকে জানাইতে হবে। দুইজনকে জানার পরে কোনো একজন ব্যক্তি যদি আপনাকে বলে যে না আমি মানবো না, তাহলে আপনি ওই যারকে অডিট করতেছেন তাকে বা যে কোনো একজনকে আপনি বেছে নিতে হবে। ক্লিয়ার? যদি এঙ্গেজমেন্ট লেটার হয়ে গিয়ে থাকে তাহলে প্রথমে যাকে অডিট করতেছিলেন তাকে, আর যদি না হয়ে থাকে তাহলে যেটাতে আপনার কাছে বেস্ট ভ্যালু ফর মানি মনে হয় সেটাকে অ্যাকসেপ্ট করবেন, বাকিটাকে ক্যান্সেল করে দিবেন। ক্লিয়ার তো না? জি ভাই। ওকে, এটা পরীক্ষার প্রশ্ন আসতে দেখা গেছে। হ্যাঁ, এবার আসেন সেফগার্ড মাইট ইনক্লুড দ্য ফলোইং। তাহলে কি বলছে? ডিসক্লোজার অফ দ্য সার্কামস্টেন্সেস অফ কনফ্লিক্ট, কোন জায়গায় কনফ্লিক্ট হতে পারে এটা জানাই দেওয়া। অবটেনিং দ্য ইনফরমেশন, কনসেন্ট অফ দ্য ক্লায়েন্ট টু অ্যাক্ট,
এবার ক্লায়েন্টের থেকে সম্মতি নেয়া, দ্য ইউজ অফ কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্ট সাইন বাই দ্য এমপ্লয়ি, এখানে যতজন এমপ্লয়ি আছে তাদের থেকে কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্টে সাইন নিয়ে নেয়া যে তুমি এখান থেকে কোনো কিছু যাতে ওইখানে না যায়, ওইখান থেকে কিছু যেন এখানে না আসে। এস্টাবলিশিং ইনফরমেশন ব্যারিয়ার, ইনফরমেশন ব্যারিয়ার মানে কি, মানে হচ্ছে ইনফরমেশন যাতে এক জায়গা থেকে এক জায়গায় না যাইতে পারে। আপনি পারলে ওই টিমের সাথে ওই টিমের কোনো আলোচনাও করতে দিবেন না, শেষ, তাদের কোনো দেখা সাক্ষাৎও করার দরকার নেই। ইভেন এই কারণে বলা হয়েছে যে আপনি কোথাও অডিটে গেলে সেটা যেন না বলেন যে আপনি কোথায় অডিট করতে চাইতেছেন। এবার হচ্ছে রেগুলার রিভিউ অফ অ্যাপ্লিকেশন অফ সেফগার্ড বাই সিনিয়র ইন্ডিভিজুয়াল নট ইনভলভ উইথ দ্য রিলেভেন্ট ক্লায়েন্ট এঙ্গেজমেন্ট, এবার আরেকজন আলাদা সিনিয়র ইন্ডিভিজুয়ালকে দিয়ে ক্লায়েন্টের সাথে সম্পর্কযুক্ত নাই এমন কোনো ব্যক্তিকে দিয়ে ওইটাকে রিভিউ করাইতে হবে। সিজিং টু অ্যাক্ট, এবার কোনো কারণে যদি দেখেন যে প্রবলেম হইতেছে তাহলে সেক্ষেত্রে ওই কাজ করা থেকে বিরত থাকতে হবে, মানে ওই এঙ্গেজমেন্টটা টোটালি বাদ, দরকার না, আমি করবো না, এটা হচ্ছে সিজিং টু অ্যাক্ট, শেষ। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ক্যান বি রিয়েলি বেনিফিশিয়াল ফর ইন্ডিভিজুয়াল অ্যান্ড প্র্যাকটিসেস if used appropriately and if fundamental principles contained within the ICB code of ethics are adhered to, অর্থাৎ সোশ্যাল মিডিয়া অনেক ভালোভাবে কাজ করে যদি আপনি এগুলো মেনে চলেন। ISCAW পাবলিশিং ইউজিং সোশ্যাল মিডিয়া নোটস দ্য ফলোইং কি পিটফলস, তাহলে এগুলো কি, কনফিডেন্সিয়ালিটি বিষয়বস্তু, ক্রিটিসিজম অ্যান্ড ডিফেমেশন, অ্যাক্টিং উইথ ইন্টেগ্রিটি অ্যান্ড প্রফেশনাল বিহেভিয়ার, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অফেন্সিভ পোস্ট, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, মানে এগুলা সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে বারণ করা হয়েছে। কেমন, কনফিডেন্সিয়ালিটি রাখতে বলা হয়েছে, ক্রিটিসিজম বা এগুলা করতে বারণ করা হয়েছে, মানে ধরেন আপনি একজনকে কোনোভাবে ঠাট্টা বা এগুলা করতে পারবেন না, এই যে যেটা আমাদের এখানে এই যে আজকে ক্লাসের মধ্যে বলছি না, ঠিক আছে, এগুলা কি ক্রিটিসিজম না? হ্যাঁ দাদা। হ্যাঁ, তো তার মানে এগুলা করা যাবে না, আপনি যা করবেন প্রফেশনালিজম বজায় রেখে করতে হবে, এই হচ্ছে বিষয়। যাই হোক ভাই, আমি ছোট মানুষ, আমার এগুলো বললে খারাপ দেখায়। এবার হচ্ছে অ্যাডভার্সিয়াল স্ট্যান্স কমিটিং ইলিগাল অর অফেন্সিভ অ্যাক্ট, তার মানে এই সকল জিনিসপত্রগুলা করা যাবে না সোশ্যাল মিডিয়াতে, এই বলে আমাদের আজকের চ্যাপ্টারের খতমায়ন হলো। কি বুঝছেন, কেমন বুঝছেন বলেন? মোটামুটি দ্রুত হয়ে গেছে, আমি বলছি 45 মিনিটে শেষ করব, 45 মিনিটের আগেই শেষ, 40 মিনিটে শেষ হয়ে গেছে। হ্যালো, জি ভাই, শুনছি। কোনো কিছু বুঝেন না এমন কিছু আছে চাইলে জিজ্ঞেস করতে পারেন, এনিথিং। আছে এমন কিছু? নাই ভাই, আমার কাছে আপাতত নাই। থাকলে বলেন, আমি জাস্ট এখানে একটা মার্ক করে রাখছি যাতে পরের চ্যাপ্টারে এখান থেকে স্টার্ট করবো আর কি। হ্যাঁ, তাহলে সবাই ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন? হ্যালো, জোবাইদা গুলশান আপু, আপনি কিছু বলবেন? আপু আপনার কথা শোনা যাচ্ছে না, আই গেস আপনার ইয়ারফোনে কোনো প্রবলেম আছে, একটু যদি ইয়ারফোন ডিসকানেক্ট করে বলেন তাহলে শুনতে পারতাম। আপনি মনে হয় কিছু একটা বলতে যাচ্ছেন কিন্তু আওয়াজ আসতেছে না। হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি, সেটা বলতে চেয়েছি। আচ্ছা ওকে। এমনিতে এনি কমপ্লেইন, লাইক বোঝা যায় না অনেক দ্রুত হয়েছে বা এরকম কিছু? আমাদের গত ক্লাসটা একটু দ্রুতই হয়েছিল বাই দ্য ওয়ে। না না ঠিক আছে দাদা, বাসায় একবার পড়লে আচ্ছা তখন প্রবলেম বের হবে। আচ্ছা ওকে, হ্যাঁ, দাগানো তো হয়েছে, কোনো কিছু মিস যায় নাই তো না? আপনি মনে হয় একটু লেটে জয়েন করছেন বাই দ্য ওয়ে। জি দাদা একটু। আপনি আগে একবার জয়েন করছিলেন, এরপরে আবার বের হয়ে গেছেন, অনেকে আগে জয়েন করছিল, আমি টাইম পেছানোর কারণে অনেকে বের হয়ে গেছে, সো এর পরবর্তীতে হচ্ছে পার্টিসিপেন্ট অনেক কমে গেছে। যাই হোক, তো আমাদের রুটিন অনুসারে ক্লাস হবে প্রয়োজন, আমি আবার রুটিনটাকে দিয়ে দিব যাতে করে আপনারা দেখতে পারেন। তো আজকে আমাদের চ্যাপ্টার 4 অলরেডি শেষ, কারো যদি কোনো কোয়েরিজ থাকে নেক্সট ক্লাসে এসে জিজ্ঞেস করবেন। নেক্সট ডেতে আমরা চ্যাপ্টার 5টাকে ধরবো, মানে রুটিন অনুসারে, আর রুটিনটা আমি আজকে আবার গ্রুপে সবগুলা গ্রুপে দিয়ে দিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম। নমস্কার দাদা।